যখনই মব জারি হচ্ছে, মব ভায়োলেন্স হচ্ছে, তখনই পুলিশ নির্বিকার দর্শক। তার মানেটা হচ্ছে যে এই পুলিশের এক অংশ, সেনাবাহিনীর এক অংশ, বুদ্ধিজীবীদের এক অংশ এবং ইনুসগম, এই টোটাল যে কম্প্যাক্ট জোনটা, এই জোনটাই হচ্ছে বাংলাদেশ বিরোধী। একজন মুক্তিযোদ্ধার টুটি চেপে ধরা, এবং এরা কারা? এরা হচ্ছে জামাত শিবিরের লোক। প্রত্যেকটা চিহ্নিত করা হয়েছে। এরা সাদিক কায়েমের সঙ্গে যেমন ঘনিষ্ঠ, তেমনি জামাতের সঙ্গে ঘনিষ্ঠ। আমি সেই একটু একটু করে প্রমাণ আপনাদেরকে দেখাবো। ফলে জামাত এবং রাজাকাররা যে এভাবে যখন বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের টুটি চেপে ধরে, সেটি তো বাংলাদেশের অস্তিত্বকেই আঘাত করা নয় কি জনাব মঞ্জুরুল হক? নিশ্চিতভাবেই বাংলাদেশের অস্তিত্বকে আঘাত করা। এখন প্রশ্ন হলো যে আঘাতটা করার সুযোগটা কে করে দিয়েছে? ৭১ সালে পরাজিত জামাত শিবির, তখন তো শিবির ছিল না, তখন ছিল ছাত্র সংঘ। তো ৭১ সালে পরাজিত এই শক্তিটি গত ৫৩ বছর ধরে মনের ভেতরে প্রতিশোধের স্পৃহা কিন্তু লালন করে এসেছে। যখনই তারা সুযোগ পেয়েছে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেছে। আমার স্পষ্ট মনে আছে যে বিএনপির আমলে যখন প্রথম আহ, এই দুজন জামাতি মন্ত্রীকে নেওয়া হলো, মতিউর রহমান নিজামী এবং সম্ভবত আহ, আমি নাম বলে যাচ্ছি ওর, যাই হোক সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন নিজামী এবং মুজাহিদি। মুজাহিদি। মুজাহিদি সাহেব ওই সময় সাংবাদিকদেরকে প্রশ্ন করেছিলেন ৭১-এ কোনো নরহত্যা ঘটেনি, কিছু ঘটেনি। মঞ্জু ভাই একটু ব্যাকগ্রাউন্ড বলি। ওই প্রশ্নকারী সাংবাদিকটি ছিলাম আমি সুলতানা রহমান। নির্বাচন কমিশনে বসে তাকে আমরা সাধারণত সবসময় জামাতকে প্রশ্ন করতাম, তারা গণহত্যার জন্য মাফ চাবে কিনা, তারা যুদ্ধ অপরাধের জন্য মাফ চাবে কিনা। নিজামী বলেছিলেন যে কোনো গণহত্যা হয়নি। নিজামী বলেছিলেন কোনো গণহত্যা হয়নি, এটা মিডিয়ার সৃষ্টি, এটা নিজামীর কোট। মুজাহিদির একটা ইন্টারভিউ আমি করেছিলাম, সেখানে তিনি গণহত্যার জন্য ৭১-এর ভূমিকার জন্য দুঃখ প্রকাশ করেছিলেন। মানে দুঃখ প্রকাশ না, তিনি বলেছিলেন, কোট আনকোট আমি বলি, তিনি বলেছিলেন তাদের রাজনৈতিক ভুল হয়েছিল। কিন্তু তারপরে মুজাহিদি আসলে পুরো জামাতের মধ্যে সেই সময় মুজাহিদি অত্যন্ত মানে তিনি ছিলেন সত্যিকারের সেই রকম রাজনীতিবিদ আর কি। তো তিনি বলেছিলেন যে তাদের রাজনৈতিক ভুল হয়েছিল। এরপরে জামাতের ভেতরে তিনি খুবই কোণঠাসা হয়ে পড়েছিলেন, মুজাহিদের কথা বলছি। আর নিজামী অস্বীকার করে বলেছিলেন যে কোনো মিডিয়ার সৃষ্টি, কোনো গণহত্যা ৭১-এ কিছুই হয়নি। জি বলুন। এখন তারা যে ৫৩ বছর ধরে অপেক্ষা করছে প্রতিশোধ নেওয়ার জন্য, সেই সুযোগটি তাদেরকে করে দিয়েছে প্রফেসর মোহাম্মদ ইউনূস। প্রফেসর মোহাম্মদ ইউনূস এসেছে ডিপ স্টেটের হাত ধরে, আমেরিকার হাত ধরে, সিআইএ এর হাত ধরে, আইএসআই এর হাত ধরে তাকে এখানে বসানো হয়েছে এবং সেটা অলরেডি প্রমাণিত। বারবার এই রিপিট করার দরকার নেই, কথাটা সবাই আমরা জানি যে খোদ ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত বলেছেন যে $29 মিলিয়ন গেছে একটা এজেন্সির মাধ্যমে, আর $21 মিলিয়ন গেছে ইন্ডিয়ান আর একটা এজেন্সির মাধ্যমে। এই মোট $50 মিলিয়ন শুধুমাত্র কয়েকজন ব্যক্তির কাছে গেছে। এছাড়া অন্যান্য যে ডিপার্টমেন্ট থেকে, অন্যান্য বিভিন্ন সংস্থা থেকে কত টাকা এসছে সেটা আমরা খবর রাখি না বা জানি না। তো ডক্টর মোহাম্মদ ইউনূস সেই যে গ্যাং, যে ওয়েস্টার্ন গ্যাং, সেই ওয়েস্টার্ন গ্যাং এর তিনি বপন করা একটি বীজ। তো উনি তো একা বাংলাদেশ শাসন করতে পারেন না। উনি একা শাসন করতে পারেন না বলেই ওনাকে আশ্রয় নিতে হয়েছে এই যে ৭১ সালের যে পরাজিত শক্তিটা, সেই শক্তিটার সাথে আশ্রয় নিতে হয়েছে। সেই শক্তিটার আশ্রয় নেওয়ার পাশাপাশি উনি পাকিস্তানের সমর্থন পেয়েছেন, উনি ডিপ স্টেটের সমর্থন পেয়েছেন। উনি এই দেশে যে পরাজিত বিশাল একটা অংশের মানুষ ছিল, আমরা ৭১ সালে যখন হিসাব করতাম, ৭১-এর পরে ৭.৫ কোটি মানুষের ভেতরে ৩৩ লক্ষ বা ৩০ লক্ষ মারা গেলে আর কত মানুষ থাকে? সেই মানুষের ভিতরে কতগুলো মানুষ মুক্তিযুদ্ধে যাননি, কতগুলো মানুষ বাংলাদেশের থেকে পাকিস্তানের সাথে সহায়তা করে এখানে টিকেছিলেন, আর কতগুলো মানুষ পাকিস্তানের কোলাবরেটর হয়ে টিকেছিলেন, এই তথ্য কিন্তু আমাদের কাছে নেই। আমাদের কাছে আছে মুক্তিযুদ্ধের তথ্য, রাজাকার এতগুলো ছিল, রাজাকারদের লিডাররা এত ছিল, কিন্তু যে মানুষগুলো যুদ্ধে যাননি,
এই দেশে তার চাকরি তার ব্যবসা বজায় রেখেছেন পাকিস্তানের সাথে আঘাত করে, সেই মানুষগুলো ডেফিনেটলি পাকিস্তানের সাথে এক ধরনের আপোষকামী চিন্তা ভাবনা থেকেই তারা এগুলো করেছে। তো তার মানে বাংলাদেশের 7 কোটি মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে ছিল এই কথা ভাবার কোনো কারণ নেই। তো আজকে সেই মানুষদেরকে আমরা মাটি ফুঁড়ে বেরোতে দেখছি। 24-এর 5ই আগস্টের পরে আমরা সেই মানুষদেরকে জাস্ট মাটি ফুঁড়ে বেরোতে দেখছি। সেই মানুষরা বের হচ্ছেন এবং সেই যে আদর্শ ধারণ করা আমাদের বুদ্ধিজীবীদের এক অংশ, যে বুদ্ধিজীবীরা দেশের সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত, বিদেশ থেকে উচ্চ ডিগ্রি নিয়ে আসা বুদ্ধিজীবী, এই বুদ্ধিজীবীদের ভেতরে ইনিয়ে বিনিয়ে বিদেশি দার্শনিকদের নাম ব্যবহার করে বিভিন্ন কায়দায় মুক্তিযুদ্ধকে নিছক একটা ভারতের একটা চক্রান্ত, পাকিস্তান ভাঙার চক্রান্ত, বা মুক্তিযুদ্ধের সময় এই করা হয়েছিল, এই বলে মুক্তিযুদ্ধকে হেয় প্রতিপন্ন করার যে প্রচেষ্টা যে বুদ্ধিজীবীরা নেয়, সেই বুদ্ধিজীবীদের একটা পুরো অংশটাকে ডক্টর ইউনূস হাতে পেয়েছেন। ডক্টর ইউনূসের হাতে রয়েছে তার নিজের একাধিক এনজিও বাহিনী, প্লাস এই ধরনের পাল্টি খাওয়া বুদ্ধিজীবী যারা মুক্তিযুদ্ধকে ধারণ করেন না, মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধে যাননি এবং সারাটা জীবন মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন, বিভিন্ন কায়দা কানুন করে, বিভিন্ন ইংরেজি শব্দ ব্যবহার করে, বিভিন্ন দার্শনিকের কোটেশন ব্যবহার করে। এই লোকগুলো পাওয়ার পরে এই টোটাল যে যে গ্যাংটা তারা তৈরি করেছে, এই টোটাল গ্যাংটাই হচ্ছে, আমরা যদি বলি এখনকার এস্টাবলিশমেন্ট। এখনকার এই এস্টাবলিশমেন্ট হচ্ছে টোটালি এন্টি ফ্রিডম ফাইটিং এস্টাবলিশমেন্ট, এন্টি মুক্তিযুদ্ধ এস্টাবলিশমেন্ট। এই এস্টাবলিশমেন্টের কাজই হচ্ছে মুক্তিযুদ্ধের বিরোধিতা করা, মুক্তিযুদ্ধের পক্ষের লোকদেরকে হেনস্থা করা, তাদেরকে নিঃশেষ করা, হত্যা করা এবং তাদের আদর্শকে মাটি চাপা দেওয়া। এখন এই জায়গাটায় আসে প্রশ্নটা যে আওয়ামী লীগের নামে কেন সেটা হচ্ছে। আওয়ামী লীগ গত 16 বছরে কি করেছে সেটা সবাই আমরা জানি। তারা নির্বাচনে কারচুপি করেছে, 3টা নির্বাচন ফেয়ার হয়নি, সব ঠিক আছে। এই জিনিসগুলোর অপরাধে যদি আওয়ামী লীগকে আপনার বিচার করতে হয়, আপনি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বিচার করবেন, আওয়ামী লীগের দায়ী নেতাদেরকে বিচার করবেন, তাদের গ্রেপ্তার করবেন। এ বিষয়ে কিন্তু জনগণের কোনো দ্বিমত নেই, আপনি বিচার করুন। কিন্তু আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের সোল এজেন্ট ভেবে আওয়ামী লীগের সমস্ত অপরাধকে মুক্তিযুদ্ধের অপরাধ হিসাবে চাপিয়ে দেওয়ার তো কোনো লেজিটিমেসি আপনাকে কেউ দেয়নি। আপনারা সেই কাজটি করছেন, সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার সেই কাজটি করছে যে আওয়ামী লীগের উপরে যে ক্ষোভ ছিল মানুষের, আওয়ামী লীগের উপরে যে ক্ষোভ ছিল বিএনপির, আওয়ামী লীগের উপরে যে ক্ষোভ ছিল জামাতের, সেই ক্ষোভটাকে তারা টোটাল মুক্তিযুদ্ধের উপরে ক্ষোভকে নিয়ে প্রশমিত করেছে। টোটাল মুক্তিযুদ্ধকে দায়ী করে মুক্তিযুদ্ধকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। এই মুক্তিযুদ্ধকে কাঠগড়ায় দাঁড় মঞ্জু ভাই, আসলে আওয়ামী লীগের উপর ক্ষোভ কিনা, কারণ তার আগে থেকেই যদি মেটিকুলাসলি ডিজাইন করে আসে, তারা 71-এর প্রতিশোধ নেবে, মুক্তিযুদ্ধের বাংলাদেশকে ঘুরিয়ে রাজাকারের বাংলাদেশ বানাবে, তাহলে আওয়ামী লীগ ভালো করলে কি খারাপ করলে কি, তারা তো তাদের প্ল্যান মতোই অগ্রসর হচ্ছে নাকি? না, আপনি বুঝতে পারেননি ব্যাপারটা। ডক্টর ইউনূসের কথা বলছি না, ডক্টর ইউনূসের সঙ্গী যে বুদ্ধিজীবীরা, যে সুশীলরা, যে জ্ঞানপাপীরা দীর্ঘদিন ধরে একটা বাইনারি তৈরি করে আসছিল, এক ধরনের অ্যাটমসফিয়ার তৈরি করেছিল, সেই অ্যাটমসফিয়ারটা হচ্ছে জনগণকে আপনার বিভ্রান্ত করার অ্যাটমসফিয়ার। সেই অ্যাটমসফিয়ারটা হচ্ছে কি, যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সোল এজেন্ট, আওয়ামী লীগ যুদ্ধ করেছে, সুতরাং আওয়ামী লীগ যদি অপরাধ করে সে অপরাধ মুক্তিযুদ্ধও করেছে। এই যে বাইনারিটা তারা তৈরি করেছে, এই যে একটা তারা থিম তৈরি করেছে, সেই থিমটা গত 10-15 বছর ধরে তারা সাংঘাতিকভাবে তরুণদের ভিতরে প্রবিষ্ট করাতে পেরেছে, যে কারণে আজকের একটি তরুণ মুক্তিযুদ্ধকে বিশ্রী ভাষায় গালি দেওয়ার জন্য সাহস পায়। আজকে যে তরুণ মুক্তিযুদ্ধ প্রশ্ন দেখার প্রশ্ন আসে না, আজকে যে তরুণের জন্ম 2000 সালে, সেই তরুণটিও কিন্তু মুক্তিযুদ্ধকে গালিগালাজ করতে কুণ্ঠাবোধ করে না, কারণ তার বাপ মুক্তিযোদ্ধা ছিল, তার দাদা মুক্তিযোদ্ধা ছিল, হয়রাজ সে কিন্তু মুক্তিযুদ্ধকে গালিগালাজ করছে শুধুমাত্র ওই জ্ঞানপাপী গুলো 10-15 বছর ধরে মুক্তিযুদ্ধকে কাঠগড়ায় দাঁড় করানোর কারণে। তো আজকে যে ঘটনাটি ঘটেছে, এইটি হচ্ছে সরাসরি এই সরকার প্রমাণ করেছে যে এই সরকার কোনো গণতন্ত্র আনার জন্য, ফ্যাসিবাদকে রোখার জন্য, জনগণের সামনে নতুন স্বাধীনতা অর্জনের জন্য যে কথাগুলো বলে এসছে সেগুলো সবই ভুয়া কথা, সবই বাকওয়াজ, সবই গার্বেজ। মূল কথা হলো এই সরকার হচ্ছে কমপ্লিটলি মুক্তিযুদ্ধ বিরোধী একটি সরকার,
মুক্তিযুদ্ধকে কবর দেওয়ার জন্য, বাঙালির স্বাধীনতার আন্দোলনকে কবর দেওয়ার জন্য এবং বাঙালির ইতিহাস থেকে মুক্তিযুদ্ধকে মুছে ফেলার দায় দায়িত্ব নিয়ে তারা এসেছে। সুতরাং সেইখানে তারা আজকে যেভাবে করবে, কালকে অন্যভাবে করবে, পরশুদিন আর একভাবে করবে, কোনো না কোনো ভাবে করবে। এবং এই করার পেছনে প্রধানতম দায়ী হচ্ছে ডক্টর ইউনূস এবং তার সরকার, দ্বিতীয় দায়ী হচ্ছে জামাত এবং তার অধীনস্থ সমস্ত ইসলামী দলগুলো, তৃতীয় দায়ী হচ্ছে বিএনপি, চতুর্থ দায়ী হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর এক অংশ। এদের সবার সম্মিলিত প্রচেষ্টায় আজকে এই মব ভায়োলেন্স গুলো হতে পারছে। আপনি 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 1 বছর ধরে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী ক্ষমতায় আছে। ম্যাজিস্ট্রেসি পাওয়ার মানে কি? আপনি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে একটি মব ঠেকাতে পারেন না, তাহলে আপনার ম্যাজিস্ট্রেসি পাওয়ারের দরকারটা কি? কেন আপনি ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আসেন? আপনি পুলিশ মব ঠেকাতে পারে না, কিন্তু পুলিশ তো নার্সদের পিটাতে পারে, আনসারদেরকে পিটাতে পারে, শিক্ষকদের পিটাতে পারে। শিক্ষকদের পেটানোর সময় পুলিশের কোনো শক্তি ক্ষয় হয় না, নার্সদেরকে পেটানোর সময় পুলিশের কোনো রকম কোনো সমস্যা হয় না। কিন্তু যখনই মব জারি হচ্ছে, মব ভায়োলেন্স হচ্ছে, তখনই পুলিশ নির্বিকার দর্শক। তার মানেটা হচ্ছে যে এই পুলিশের এক অংশ, সেনাবাহিনীর এক অংশ, বুদ্ধিজীবীদের এক অংশ এবং ইউনূস গং, এই টোটাল যে কম্প্যাক্ট জোনটা, এই জোনটাই হচ্ছে বাংলাদেশ বিরোধী।